বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, টানা অবরোধ চলছে এবং অবরোধের ফলাফল কি আমাদের কম বেশি সকলেরই জানা, এবং তার মধ্যে ৩৬ ঘন্টা সারা দেশে ২০ দলীয় জোটের ডাকে হরতাল চলছে এই মুহূর্তে বাংলাদেশে। এবং বিভিন্ন এই টানা অবরোধকালীন সময়ে বিভিন্ন জেলায় কখনো জেলাভিত্তিক কখনো বিভাগ ভিত্তিক হরতালও পালিত হচ্ছে। ইতিমধ্যেই বেশ কজন মানুষ প্রাণ দিয়েছেন এবং সারা দেশে প্রতিদিনই কোথাও না কোথাও আগুন জ্বলছে, গাড়ি পুড়ছে, দগ্ধ হচ্ছে মানুষ। এর মধ্যেই গত শনিবার দুপুরে মালয়েশিয়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মৃত্যুবরণ করেন এবং তার প্রেক্ষিতে সন্ধ্যার ঘটনাবলী সকলেরই জানা যে প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে বিএনপি গুলশানস্থ কার্যালয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি। দরজা বন্ধ ছিল এবং তিনি মিনিট কয়েক অপেক্ষা করে ফেরত আসেন। বেগম জিয়া সেই মুহূর্তে ঘুমিয়েছিলেন, ইনজেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি যে নগ্ন প্রকাশ, আমরা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বলি, তার একটি নগ্ন প্রকাশ ঘটল। দায় কার কতখানি, কে জিতলেন কে হারলেন, এর ধর্মীয় দিক কি, সামাজিক দিক কি, রাজনৈতিক দিক কি, সেগুলো নিয়ে আলোচনা বিশ্লেষণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যাত্রাবাড়িতে সম্প্রতি যে বোমা হামলা হয়, সেই হামলার প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে যিনি আসামি হন না কেন তাইকে আইনের যে স্বাভাবিক গতি সেই গতিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ধরে নেওয়া যেতে পারে যে আলোচনাটি অনেকদিন ধরেই চলছিল যে বেগম জিয়াকে গ্রেফতার করা হতে পারে, সেই গ্রেফতার যে কোনো সময় তিনি হতে পারেন হয়তো এই মামলার সূত্র ধরেই অনেকেই তেমনটা অনুমান করছেন। এবং যে রাজনৈতিক পরিস্থিতি, অনেকের একটা সংলাপ সমঝোতার আলোচনা অনেকদিন ধরেই চেষ্টা করছেন বা অনেকের দাবি, সেই সংলাপ সমঝোতার পথে দুটো প্রধান রাজনৈতিক দল যে হাঁটবে কি হাঁটবে না, সেটি মোটামুটি যাদের মাথায় একটু বোধবুদ্ধি আছে তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে শনিবার রাত ৮টার মধ্যেই। যদিও সাবেক দুজন রাষ্ট্রপতি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন তারা অনশনে বসছেন আগামী ৭ দিনের মধ্যে যদি কোনো সংলাপ বা সমঝোতা না হয়। ৭ দিন সময় দিয়েছেন অধ্যাপক ডক্টর এ কে এম বদরুদ্দোজা চৌধুরী। অন্যদিকে মঙ্গলবার থেকে হুসেইন মোহাম্মদের সাথে অনশনে যাবার কথা। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আর এইসব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের যারা অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। একেবারেই আমার বায়ে বসা আছেন আধা সরকারি আধা বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এবং তারপরে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুনসিফ আলী, এবং তারপরে রয়েছেন তিনি বিএনপি না বিএনপির বাইরের সেটি অনেক সময় অনুমান করা যায় না, যদিও তিনি বরাবরই দাবি করেন তিনি বিএনপির। ৪বার বহিষ্কৃত হয়েছিলেন, এখনও সর্বশেষ বিএনপিতে আছেন, কিন্তু বিএনপি তাকে কতটা ওন করে, তিনি কতটা করেন সেটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা রয়েছে। যদিও গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বিএনপি কার্যালয়ে প্রবেশ না করতে পারলেও তাকে বীরদর্পে বিএনপি কার্যালয়ে প্রবেশ করতে দেখা গেছে। অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। মিস্টার তাজুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি যে সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি এবং তার মধ্যে নতুন মাত্রা যে যুক্ত হলো শনিবার সন্ধ্যায়, তাতে করে পরিস্থিতিটাকে আপনি কেমন দেখছেন, কোন দিকে যাচ্ছে বলে মনে করছেন? জিলুল সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার সূচনা বক্তব্যে আপনি যে বিষয়টাকে যেভাবে উত্থাপন করেছেন, আমি জানি না, আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবিক কারণে একজন মাতা তার সন্তান হারানোর পরে সঙ্গত কারণে শোকাহত হবেন। এখন শোকতপ্ত, আমি কিন্তু অসঙ্গত কিছু বলিনি না, আমি ওটা সূত্র ধরেই বলছি, আমি ওটা সূত্র ধরেই বলছি আর কি, যে বেগম জিয়াকে সান্ত্বনা দিতে গিয়েছেন। তো আমার মনে হয় যদি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখা করার সুযোগটি করে দেওয়া হতো অথবা প্রতিবদ্ধকতা সৃষ্টি না করা হতো তাহলে এটা ভালো হতো। কারণ এটা আমার মনে হয় একেবারেই আমরা বিবেক বিবেচনা প্রসূত
বিষয় বলে আমরা কেউ কখনোই মনে করি নাই এবং মনে করি না। এরকম একটি ঘটনা বিভিন্ন কারণে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যাবে এই বিষয়টাকে নিয়ে। তারপরেও যেহেতু আজকের আপনার এই অনুষ্ঠানের বক্তব্য সকল শ্রেণী পেশার মানুষরাই শুনবে, স্বাভাবিকভাবে আরাফাত রহমান কোকুর এরকম আকস্মাৎ মৃত্যুতে তার স্বজনরা ব্যথিত। তো এই ব্যথিত মানুষকে কষ্ট দেওয়ার মতন বাস্তব অনেকগুলো সত্য ঘটনা থাকলেও আমার বলাটা উচিত হবে না এই মুহূর্তে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনীতির গতি প্রকৃতি কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। তো আমি যদি এই বিষয়ে যদি কোনো কথা বলতে যাই তাহলে আমাকে এটাই বলতে হবে, যেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং কোনো সুস্থ রাজনৈতিক চিন্তা চেতনার বশবর্তী হয়ে এরকম রাজনৈতিক কর্মসূচি কোনো দেশে কখনো কেউ ঘোষণা করেছেন অথবা করছেন এটা আমার কাছে জানা নেই। মিস্টার ইসলাম, এরকম কি মনে হচ্ছে যে গত শনিবার সন্ধ্যার পর থেকে সরকার আরো কঠোর হবে? যদিও সরকারের অনেক মন্ত্রীবর্গ বলছিলেন যে 7 দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে আসবে, এবং গতকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে যে তাদের বক্তৃতা বিবৃতিতে তারা একটা অনমনীয় বা কঠোর অবস্থান নিচ্ছেন। এবং বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলা করা হলো সেই মামলার প্রেক্ষিতে অন্যান্য মামলায় যে ধরনের চিত্র আমরা দেখি তাতে করে তার একটা গ্রেপ্তারের আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে বিএনপির দিক থেকেও তাদের বেগম জিয়ার পুত্র মারা যাওয়ার পরেও এই যে কর্মসূচি কোনোভাবে স্থগিত বা শিথিল না করে তারা যে এটি চালিয়ে যাবার জন্য এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যেভাবে এই কর্মসূচি অব্যাহত রাখছেন, তাতে করে কি সংঘাত, সহিংসতা এবং রাজনৈতিক সমঝোতার পথ অনেকটা তিরোহিত হয়ে যাচ্ছেন এবং সংঘাত সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা অনেকেই করছেন? সংঘাত সহিংসতা কমানোর জন্য সরকারকে দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন করতে হবে, এটাই বাস্তবতা। আর নমনীয় মনোভাব পোষণ করার মতন তো আমি দেখি না কোনো বিষয় আছে এখানে, যে ওনারা একটি অযৌক্তিক, অনাকাঙ্ক্ষিত, বাস্তবতা বিবর্জিত একটি রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছেন। এখন ওনারা বলেছেন যে গণতন্ত্রের জন্য ওনারা আন্দোলন করছেন, গণতন্ত্রকে উদ্ধার করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো গণতন্ত্রের জন্য যদি হয়ে থাকে তাহলে গণগণের জন্য, গণমানুষের স্বার্থ অথবা উদ্দেশ্য, ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য ওনারা কাজ করছেন। তো কোনো গণমানুষ তো এই কথাটা বলে না যে তাদের উপরে পেট্রোল বোমা মেরে তাদেরকে হত্যা করা হোক। আর কোনো গণতান্ত্রিক আন্দোলনেই, আমি এখানে আরো অনেক বিজ্ঞ রাজনীতি ব্যক্তিবর্গ আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব সহ আছেন, তো কোনো ইতিহাসে সাক্ষ্য দেয় না যে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যম দিয়ে এই বাঙালি জাতির নিষ্পেষণ, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তি করার জন্য দীর্ঘ 25টি বছর পর্যন্ত বঙ্গবন্ধু লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। কিন্তু এরকম হিংসাত্মক, ধ্বংসাত্মক, এরকম ঘৃণিত কর্মসূচি কখনোই কোন রকম সমর্থন করেছেন অথবা এটাকে পুঁজি করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছেন বলে আমাদের জানা নেই। কিন্তু এটা রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করছেন। এখন আপনি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন, আমি এদেশের জনগণ, আমার ইচ্ছা হতে পারে আপনাকে সমর্থন দেওয়ার, আমার ইচ্ছা হতে পারে না সমর্থন দেওয়ার। তাইলে আমি আপনাকে সমর্থন দিই নেই, তাইলে আমি সমর্থন দিই নেই বলে আমি গাড়ি নিয়ে যখন রাস্তা বের হলাম তাইলে আপনাকে আমি সমর্থন দিই নেই। তো আমি সমর্থন দিলাম না, এই জন্য আপনাকে পেট্রোল বোমা মেরে আমার উপরে আপনি প্রতিশোধ নিলেন। তার অর্থ হলো যে জনগণের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা এবং গণতন্ত্রের কথা বললো, আসলে গণতন্ত্র নয়, আপনি দুর্বৃত্তায়নের কর্মসূচি আপনি ঘোষণা করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে ওই একই মূল্যায়ন, একই পরিস্থিতির মূল্যায়নটা শুনতে চাইব এবং কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু এটি আরেকবার প্রমাণিত হলো যে বাংলাদেশের রাজনীতির কাছে এখানে সামাজিকতা, ধর্মীয় বিষয়াদি, মানবিকতা কিংবা পারিবারিক বিষয়াদি, পারিবারিক সম্পর্ক সবকিছুই আসলে খুবই গৌণ। এখানে রাজনীতিটাই প্রধান এবং রাজনীতির মধ্যে আবার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, এর বাইরে সবকিছুই গৌণ। সো আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে চ্যানেলের অগণিত দর্শক শ্রোতাদেরকে। আমিও বক্তব্যের শুরুতেই আমি আরাফাত রহমান কোকর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং আত্মার মাগফিরাত কামনা করছি। দেখেন, বিষয়টি হচ্ছে আমাদের চলমান আন্দোলন চলছে
এবং ইতিমধ্যে আপনি বলেছেন যে 36 ঘন্টা হরতাল এখন চলমান। এই হরতাল ঘোষণার সময়ই আমরা জানতে পারলাম যে ম্যাডামের ছোট ছেলে আরাফাত রহমান আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুয়ালালামপুরে মারা গেছেন। এখন আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি, বলতে গেলে আন্দোলনে আছি আমরা। এই মুহূর্তে বেগম খালেদা জিয়া তার আন্দোলন কি যুদ্ধাবস্থা? এটা হলো একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। যুদ্ধটা কি? যুদ্ধটা তো যে সবসময় মারামারি গিলাগিলি বা গোলাগুলি করতে তা তো না। যুদ্ধ অবস্থাটা মানে এটা মানে আমাদের মধ্যে একটা মিল হচ্ছে না, আমরা একটা দ্বিমতের মধ্যে আছি, হয়তো সংঘাতে যাচ্ছি না বা সংঘাতের প্রারম্ভে আছি। যুদ্ধ শুনলে তার মধ্যে মিনিমাম একটা বল প্রয়োগের ব্যাপার থাকে, তো এখানে বল প্রয়োগ হচ্ছে, তাই বাস্তবতাই হচ্ছে। তো ওই সময় ম্যাডামের পুত্র মারা গেছেন, ম্যাডাম অনেকটাই হতবিহ্বল হয়ে গেছেন। তার 2টি সন্তান আছে, অনেকদিন ধরে বাইরে আছেন। তার মধ্যে ছোট ছেলেটাকে অনেক বেশি আদর করে, স্বাভাবিকভাবে মা ছোট ছেলেকে বেশি আদর করেন। তার আকস্মিক মৃত্যুতে মার কাছে খারাপ লেগেছে যে আমি একটা মা হয়ে তার পাশে থাকতে পারলাম না, সন্তান আমার পাশে থাকলো না। এটা একটা আলাদা বেদনা, এটা আমি আপনি বুঝবো না, স্বাভাবিকভাবে বুঝবো না। যেই মার কাছে সন্তান থাকে না তার কাছে যে অবস্থাটা, এটা স্বাভাবিক অবস্থা না। যদি আমরা অবশ্য আশা করি যে দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি হয়তো মায়ের উপরে উঠে গেছেন, কিন্তু বাস্তবতা হয়তো তা হয় না। কারণ আফটার অল তার ছেলেটা তো কষ্ট পেয়ে বিদেশ বিভুয়ে একদম বলতে গেলে মানে আত্মীয়স্বজনহীন ভাবে মারা গেছেন এবং রাস্তা মারা গেছেন, হসপিটালে যেতে পারেন নাই, তার আগে মারা গেছেন। এবং এই মারা যাওয়ার জন্য উনি যেতে পারলেন না, তার জন্য তার একটা অভিযোগ আছে কারো না কারোর বিরুদ্ধে। উনার যে মুক্ত জীবন ছিল না, ওনাকে যে গত 18 দিন ধরে তালা মারা ছিল, এটাও তো একটা কারণ। প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হিসাবে আমি বলবো তিনি যে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্তটা নিয়েছেন কোকোর মাকে বা ওনার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী দেখা করতে যাবেন, এটা আপনি বলেছেন, আমরা গতকালকে আপনার আলোচনায় শুনেছি, আপনি সুন্দরভাবে বলেছেন যে সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ইট ইজ দ্য নাম্বার 1, হি হ্যাজ ডান এক্সেলেন্ট জব। এবং শুধু তাই নয়, উনি সকল প্রোটোকল ভেঙে নিজে শারীরিকভাবে তার বাসার গেট পর্যন্ত চলে গেছেন। এখানে বিএনপির মধ্যে একটা কষ্ট কাজ করছিল। কষ্টটা হলো যে এই মুহূর্তে আমি তাকে রিসেপশন করব যেমন একদিক দিয়ে সম্ভব, আরেকদিক দিয়ে মানুষের যে সাধারণ যে চিন্তা সে চলে আসছে যে এই ভদ্রমহিলা আমাকে গত 18 দিন ধরে তালাবদ্ধ করে আটকে রেখেছে, আজকে আমি তালা খুলবো কেন? উনি তালা খুলে ঢুকুক। তালা তো আমি দেইনি, 4 তারিখ থেকে আমাকে তালা দিয়ে রেখেছে, তালা তো এখন দেওয়া আছে, উনি যদি ঢুকতে পারে ঢুকুক। এইটা ছিল একটা প্রচন্ডতম সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, বিকজ এখানে একটা প্রোটেস্ট, এটাকে সৌজন্য দেখলে হবে না। এখন বিএনপি কার্যালয়ের তালা নিয়ন্ত্রণ করে কে? কিন্তু এখন নিয়ন্ত্রণ কেউ করে না, কিন্তু যিনি গিয়েছিলেন দেখা করতে, এখানে আমি তো না, আমি তালা দিই নেই, তার বাইরে তালাটা পুলিশে কনস্টেবল দিয়েছে, কিন্তু কনস্টেবল তালাটা দেয় নেই। আপনি কনস্টেবল দায়ী করলে হবে না। এই তালা দেওয়ার সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ পর্যায়ে হয়েছে, না হলে বেগম খালেদা জিয়ার বাসায় তালা হতে পারে না। এইটা বেগম খালেদা জিয়ার সামনে একটি প্রচন্ডতম, বা বিএনপি নেতা কর্মী যারা উপস্থিত ছিলেন, ওই মুহূর্তে ম্যাডাম অসুস্থ ছিলেন, আপনারা জানতে পারছেন, পত্রপত্রিকা লিখেছেন, টেলিভিশনে বলেছেন যে উনি অসুস্থ ছিলেন এবং উনি ঘুমিয়েছিলেন। ফলে বিএনপির নেতা কর্মীরা ভেবেছে যে রাজনৈতিকগতভাবে এখন একটা ওই মহিলা যিনি প্রধানমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী, উনি তো আমাকে বিবেচনা করেন নাই, উনি তো বেগম খালেদা জিয়াকে তার ন্যূনতম স্বাধীনতাটুকু দেন নাই, তার সম্মানটুকু করেন নাই। তা আজকে আমি কেন ওই প্রধানমন্ত্রী সম্মান করব? সে আমার দাঁড়িয়ে থাকুক, সারা জাতি দেখুক যে এই প্রধানমন্ত্রী 2 দিন আগে আস্ফালন দেখিয়েছেন, তিনি আজকে আমার দাঁড়িয়ে আছেন। প্রধানমন্ত্রী তো কখনো আস্ফালন করেননি। প্রধানমন্ত্রী তো বলেছেন, আমরা শুনেছি টেলিভিশনে, যে উনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন, তিনি তার বাড়িতে যেতে পারেন। কিন্তু আপনি জানেন যে আমি নিজে ওনার বাসায় দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছি, 2টা তালা মেরে রেখেছে বেগম খালেদা মরিচের। সেটা আমি বলিনি যে তালা মারা হয়নি, আমি বলছি যে আমি সেই কথাটা বলছি। উনি তো কোনো বলেননি। শুনেন, জীবনে কিছু সন্ধিক্ষণে কোনো জিনিস আসে, যে সন্ধিক্ষণে ভালো এবং মন্দ বিচার করাটা বড় কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় মন্দকে ভালো হিসাবে গ্রহণ করে নিতে হয়। আপনি দেখেন, আমি কেন বলছি, আমি আবার বলছি, সামাজিক এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রধানমন্ত্রী যেটা করেছে সেটা সঠিক, আবার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিএনপি যে কাজটি করেছে সেটিও সঠিক। কারণ সারা জাতির সামনে আজকে আমাকে দেখাতে হবে, আজকে একটা অপশন তারা দিয়েছিল, তালাটা খুলে ঢুকুক, এই গাড়িটা তারা সরিয়ে ঢুকুক। কারণ এখানে মনে রাখেন, এসএসএফ কিন্তু বাড়ির কন্ট্রোল নিয়েছিল, তালা কিন্তু এসএসএফ এর কাছে চলে গেছিল তালার চাবি। কারণ স্বাভাবিকভাবে এসএসএফ যখন ওখানে গিয়েছে, স্বাভাবিকভাবে চলে গেছে। জাতি অনেক কিছু জানে না, কিন্তু এর মাধ্যমে প্রকাশ হয়ে গেছে।
এবং আজকে কথা আলোচনা আসছে, আজকে আমার মতো একজন ব্যক্তিকে কিন্তু এটাকে বলতে হচ্ছে যে রাজনীতি এখানে সামাজিক ধর্মের উপরে উঠে গেছে। এবং এটা কেন নিয়ে আসলাম, এটা হলো 5 তারিখ একটা জনসভাকে নিয়ে। এই জনসভাকে যারা আমরা এই বিশ্লেষণ শুনলে আমরা বিস্তারিত আরো পরে আমি মনে করি যে এখানে সামাজিক ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা সঠিক কাজটি করেছেন, ঠিক একইভাবে বিএনপি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তাকে ঢুকতে না দিয়ে তাকে 7 মিনিট দাঁড় করে রেখে সঠিক কাজ করেছে। এবং জনগণ দেখতে পারলো যে ক্ষমতা মানুষকে কতটুকু অসহায় করে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, কে জিতলো কে হারলো? আমার মনে হয় দুজনই হারলো। প্রথম যেটি হচ্ছে, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একটু উদারতার পরিচয় দিয়েছেন যে উনি নিজে থেকে গিয়েছেন, এবং এখানে যেটি আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে যে ম্যাডাম খালেদা জি অবশ্যই পুত্র শোকাহত, এবং যেহেতু পুত্র শোকাহত তার কোনো আচরণ নিয়ে আসলে কোনো সমালোচনা আলোচনা করার এখানে সুযোগ নেই, তিনি একজন মা। কিন্তু বাকি নেতৃবৃন্দ যারা ছিল তারা এই জিনিসটাকে অনেকটা ভদ্রচিত এবং শিষ্টাচারভাবে হ্যান্ডেল করতে পারত। এখন আপনি যার সাথে সংলাপ করতে চাচ্ছেন, মানে 18 দিন থেকে 19 দিন অবরোধ করছেন, তিনি যে কোনো কারণেই হোক আপনার বাসায় আসলো, আপনি ঢুকতে দিলেন না সামহাউ। এটা তো আর আপনার এই কন্ট্রাডিক্টরি একটা অ্যাপ্রোচ হয়ে গেল। আমি ওনার সাথে আলোচনায় বসতে চাচ্ছি, এটা সবসময় আমরা বিএনপি বলছে, ওপেনলি বলছে সবসময়, কিন্তু উনি যখন যে কোনো কারণেই হোক বাসায় গেলেন তখন তিনি ভিতরে ঢোকার সুযোগটা পেলেন না। এর মধ্যে অনেক নাটকীয়তা আছে, এটা ছোট দরজা দিয়ে বিএনপি নেতৃবৃন্দ বেরিয়ে আসতে পারতেন, কার্টেসি দেখাতে পারতেন অবশ্যই, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ভিতরে বসাতে পারতেন, এখানে আলোচনা করতে পারতেন। গ্যাপটা কমানোর একটা সুযোগ কিছুটা হলেও, আনফরচুনেট ওয়েতে হলেও আসছিল, সেই সুযোগটি কমপ্লিটলি আমি মনে করি বিএনপি হারিয়ে ফেলেছে। তো এখন যদি বিএনপি আবার জোর দিয়ে সংলাপের কথা বলে, কিছুটা হলেও এই কোশ্চেনটা তাদেরকে তো ফেস করতে হবে যে আপনারা যাকে ঢুকতে দিলেন না, যার সাথে কথা বললেন না, যাকে কার্টেসি শো করলেন না, আপনারা কেন তার সাথে সংলাপ করবেন? তো আমি এখান থেকে আসলে এই আলোচনা আমাদের ওই টেলিফোন কনভারসেশনের মতো কয়েকদিন আলোচনা চলবে। এবং আমাদের দেশে আসলে মূল সমস্যাটা হচ্ছে কি, এখন রাজনীতিটা তালা, পিপার স্প্রে, অমিত শাহর ফোন কল, ছোট ছোট তুচ্ছ বিষয়ের মধ্যে আছে। মানুষ মারা যাচ্ছে, দেশে গণতন্ত্রের সংকট আছে, সংলাপ প্রয়োজন, আলোচনা প্রয়োজন, দ্রুত সমাধান প্রয়োজন। এগুলো বাদ দিয়ে আমরা খুব তুচ্ছ তুচ্ছ বিষয়ে চলে যাচ্ছি। আর বাংলাদেশের এখন ব্র্যান্ডিংটা কি হচ্ছে ইন্টারন্যাশনালি, আমি 9 তারিখের দ্য ইকোনমিস্টের একটা আর্টিকেল পড়লাম বাংলাদেশের উপর নিয়ে লেখা। বাংলাদেশ একসময় ছিল সোনালী আঁশের দেশ, একসময় আমরা গার্মেন্টসের হিসাবে ব্র্যান্ডিং, একসময় মাইক্রো ক্রেডিটের জন্য ব্র্যান্ডিং। আজকে বাংলাদেশ ইজ ব্র্যান্ডিং অ্যাজ ব্যাটলিং বেগমস কান্ট্রি। এটা এই মুহূর্তে এই পরিস্থিতিতে বলাটা খুব কষ্টদায়ক, বাট বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে, আল জাজিরা প্রথম এই টার্মটা ইউজ করে, ইকোনমিস্টও ইউজ করছে, যে বাংলাদেশের ড্রামা কুইন্স ব্যাটলিং বেগমস আর ইট অ্যাগেইন, দ্য পিপল ইজ গোয়িং টু সাফার। দিস ইজ দ্য ইকোনমিস্টের একটা হেডিং। তো সেখান থেকে আসলে আমাদের উত্তরণটা খুব কঠিন, কারণ দুটি দলই এমন একটি পর্যায়ে চলে গেছে ফোর্স ইউজ করতে করতে, বিশেষ করে আমি সরকারি দলকে এখানে দোষ দিব, যে ফোর্স ইউজ করতে করতে তারা এমন একটি পর্যায়ে গেছে, আসলে সরকারি দলও জানে কখনো ক্ষমতাচ্যুত হয়ে গেলে এর থেকে বেশি ফোর্স তাদেরকে ফেস করতে হবে। তো সরকারি দল আমি বলবো কিছুটা ভীত, এর থেকে বেশি ফোর্স সহ্য করার ক্ষমতা তাদের নাই, যে কারণে তারা যে কোনো মূল্যে এই ক্ষমতায় থাকতে চাচ্ছে। এখন জনগণের প্রশ্ন আসতেছে, আন্দোলনে অবশ্যই জনগণের ব্যাপক সম্পৃক্ততা নাই, এটা আমরা দৃশ্যমান। আমার অবজারভেশন, বাংলাদেশে ওই 71 সালের পর আজ পর্যন্ত আর কোনো আন্দোলনেই আসলে জনগণ খুব একটা সম্পৃক্ত ছিল না। 90 আন্দোলনটা অবশ্য আমি জাতীয় পার্টি করে দেখে বলবো, ওটা একটা আমি ছাত্র মুভমেন্ট মনে করি, ঠিক জনতা মুভমেন্ট না। বঙ্গবন্ধু মারা গেল, তারপরও জনগণ মুভমেন্ট হলো না। জিয়াউর রহমানকে মেরে ফেলা হলো, তারপরও ম্যাসিভ কোনো জনগণ মুভমেন্ট হয়নি। এরপরে অসংখ্য ঘটনা ঘটছে। আসলে জনগণ সবসময় কিন্তু ওই কিছুটা ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাকি জিনিসগুলো যা হয়েছে, এই ককটেল, এই বোমাবাজি হয়েছে, তবে কখনই হতাহতটা এত ভয়াবহ ছিল না। আমি এরিক মেরিয়ার রেমার্কের একটা বই পড়েছিলাম, আপনারা সবাই পড়েছেন, অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। সেখানে চমৎকার একটা কথা বলা আছে, যে কোনো যুদ্ধে প্রথম বোমাটা পড়ে মানুষের হৃদয়ে এবং মানুষের মানবিক মূল্যবোধটা কমপ্লিটলি গুড়িয়ে দেয়। আমি খুব দুঃখের সাথে বলবো যে লোকগুলো আগুনে পুড়ে মারা যাচ্ছে, আমার মনে হয় না বড় দুটি দলের যারা নীতি নির্ধারক, দেশের ভাগ্যটা আপাত দৃষ্টিতে এই মুহূর্তে মনে হচ্ছে যাদের হাতে, তারা কেউ এই বিষয়ে মর্মাহত। কারণ মর্মাহত হলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ওয়ার্ড সিলেকশন এবং সবকিছুতে এই মর্মাহত জিনিসটা জেনুইনলি ফুটে উঠতো, এবং একটা সংলাপের প্রয়োজনীয়তা, একটা সমাধানের প্রয়োজনীয়তা দুইজনই তারা মোটামুটি উপলব্ধি করতো, যেটা আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই এই জায়গাটা আমি বলবো যে তারা মানবিক না কেউ। যদি তারা মানবিক হতো, কারণ এটা এক্সপেক্টেড, ইভেন গত 1 বছর ধরে যে বিএনপি আন্দোলন করেনি, আমরা যারা মিনিমাম রাজনীতি করি আমরা কিন্তু জানি ইটস এ প্রিলুড টু এ বিগ মুভমেন্ট। যে মুভমেন্টটা যে ফর্মই হোক,
যে কোনো সময় কিন্তু মুভমেন্টটা হবে। সে 1 বছরে কিন্তু আওয়ামী লীগের মধ্যে খুব একটা সমাধান বা প্রবলেম সলভিং টেন্ডেন্সি দেখতে পাচ্ছি না। এখনো আওয়ামী লীগের অ্যাপ্রোচ বা সরকারের অ্যাপ্রোচ, আজকেও দেখলাম বিডিআর এর যিনি মহাপরিচালক উনি বললেন প্রয়োজনে গুলি ছোড়া হবে। প্রয়োজনে গুলি ছোড়ার ক্ষমতা সবসময় পুলিশের আছে, এটা বারবার বলার দরকার নেই। বারবার বলার ফলে কি হচ্ছে, একটা মেসেজ যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে তুমি প্রয়োজনে গুলি করতে পারবা, তোমাকে এক্সপ্লেন করারও প্রয়োজন হবে না। এরকম একটি আনলিমিটেড পাওয়ার কিন্তু আস্তে আস্তে প্রশাসনের কাছে চলে যাচ্ছে। তাহলে যে আওয়ামী লীগ ছিল জনগণের, যে আওয়ামী লীগ ছিল গণমানুষের, সে আওয়ামী লীগ আস্তে আস্তে হয়ে যাচ্ছে প্রশাসনের। তাহলে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে আওয়ামী লীগের সাথে সবাই আছে, শুধু জনগণ নাই। তাহলে শুধু যে বিএনপির আন্দোলনে জনগণ নেই এটা তো বলা যাবে না, আওয়ামী লীগের সাথেও তো জনগণ নেই। যদি জনগণই থাকতো তাহলে 5 জানুয়ারি ইলেকশনে অবশ্যই আওয়ামী লীগের সবাই অ্যাটলিস্ট ভোট দিত। অর্থাৎ যে পরিমাণ কম ভোট পড়েছে, যদি আওয়ামী সমর্থক সবাই ভোট দিতে যেত তাহলে কিন্তু এত কম ভোট পড়তো না। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেখানে গাছ কাটা হয়েছে, রাস্তা কাটা হয়েছে, সেগুলো আমি বলবো না। কিন্তু এখন আমাদেরকে একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিতে হবে। এদেশে প্রতিদিন 2.5 থেকে 3 হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং যে ক্ষতি হচ্ছে, এবং যে ক্ষতিটা হচ্ছে এটা কোনো অবস্থাতে আমরা ভবিষ্যতে কাটায় উঠতে পারবো না, ইররিপারেবল লস হয়ে যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে দেশের ব্র্যান্ডিং। আমাদের ব্র্যান্ডিং কি হচ্ছে, আমরা মানুষ পুড়িয়ে মারছি। সারা পৃথিবী দেখছে যে আমাদের দেশে মানুষ পুড়িয়ে মারা হয় এবং এরপরও দুই নেত্রী কোনো সমঝোতায় আসতে পারে না, একজন ক্ষমতায় থাকার জন্য আরেকজন ক্ষমতায় যাওয়ার জন্য। এর মাঝখানে আরো যে ঘটনাগুলো ঘটেছে, অমিত শাহের ফোন, আমরা আসবো বিস্তারিত আলোচনায়, শুনবো আমি আবার আপনার কাছে। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, প্রথম রাউন্ডে আপনার বক্তব্য। এবং গতকালকে আমি টেলিভিশনে একজন সিনিয়র মন্ত্রীর বক্তব্য শুনছিলাম, যে তিনি বলছিলেন যে বেগম জিয়া এখন আসলে বুঝতে পারা উচিত যে সন্তান হারানোর বেদনা কি, কেন তিনি যেভাবে প্রতিদিন অন্যদের সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, সেখানে তিনি হয়তো এখন উপলব্ধি করতে পারছেন। আপনার বক্তব্য? না, ওই বক্তব্যে আমি পড়ে যাব। সন্তান হারা এটা তো মানে সকল মানুষের জন্যই, মানুষ হলে পড়ে পশুর মধ্যে সন্তান হারা নিয়ে তাদেরও একটু প্রথম দিকে একটু হয়, আর মানুষ তার সন্তান হারাবে আবার বিহব্বল হবে না, এটা তো চিন্তা করারই বা বক্তৃতার কোনো ব্যাপার না। তা আমি প্রথমে আপনাকে ধন্যবাদ। আর ভীষণভাবে একটি অস্থির অবস্থার মধ্যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি 4 জন বিজ্ঞ মানুষ। আমি বিজ্ঞ না, বাকি 3 জন অসম্ভব রকম বিজ্ঞ, তাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমে আমি আরাফাত রহমানের এই অকাল মৃত্যুতে আমি শোকাহত এবং আমি আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করি। তার পরিবার নিশ্চয়ই অসম্ভব রকম ব্যতীত, তাদেরকে সমবেদনা জানাই, দোয়া করি আল্লাহর কাছে এই শোক বহন করার ক্ষমতা যেন আল্লাহ তাআলা তাদেরকে দেয়। ম্যাডাম তার এই বয়সে নিজে সুস্থ থাকা অবস্থায় অলমোস্ট সুস্থই আছেন, জীবদ্দশায় যখন উনি রাজনীতি করেন, এই অবস্থায় তার স্নেহের ছেলেকে হারানো, এই বেদনা তার পক্ষে বহন করা কত কষ্টকর, এটা যারা হারিয়েছে তাদের পক্ষে বোঝা সহসাই ইজি। আর আমরা যারা আছি আমরা বুঝতে পারি এই শোক বহন করা কত কষ্টকর। গতকালকে ম্যাডাম এতই অসুস্থ ছিলেন, ডাক্তাররা গেছে, হ্যাভ সিন মাইসেলফ, গ্রুপ অফ ডক্টরস ভিজিটেড হার, অ্যাডভাইসড হার, চেকড হার। উনি তো আগের থেকে অসুস্থ একটু ছিলেন, মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল ছিলেন, আর এই ইনফরমেশনটা তাকে ভীষণভাবে দুর্বল করে ফেলে। তাই তাকে বাধ্য হয়ে সেখানে তাকে কিন্তু দস্তুর মতো এক ধরনের ঘুম পাড়ানোর ব্যবস্থা করে ডাক্তাররা বলে দিয়েছে যে কথাবার্তা বলা নিষেধ। অগণিত নেতারা, বহুত স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সেখানে গেছেন, ম্যাডাম কারোর সাথেই দেখা করেনি। এবং এটা খুবই সঙ্গত ব্যাপার, কি দেখা করবে, কি বলবে, কান্নাকাটি করেছে, পত্রিকায় ছবি আসছে, কালকে রাত্রেই আমরা সবাই দেখেছি, ফেসবুকে এসছে, উনি কান্নাকাটি করছে, স্বাভাবিক ব্যাপার। সন্তান হারানোর ব্যথা তাকে অবশ্যই তার মর্মকে স্পর্শ করেছে। এই ফাঁকে আমাদের কালকে যে ঘটনাটা ঘটলো, আমরা শনিবারে যে ঘটনাটা ঘটলো, কালকেই তো, হ্যাঁ, সেই ঘটনায় সবাই যেটা বললেন যে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন, প্রধানমন্ত্রী গিয়েছেন, ভালো করেছেন, কিন্তু ম্যাডাম প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে ওনার সম্মান দেখাননি, এই কথাটা আমি কিন্তু খণ্ডাতে চাই। কারণ উনি ঘুমেছিলেন, ঘুম থেকে উঠার পরে ওনাকে যেমন ধরেন আমরা দেখলাম বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী তিনি এসে বলছেন যে শোক বই নিয়ে এসে দেখি উনি নেই,
তো উনি কি শোক বইতে প্রধানমন্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে স্বাক্ষর করাতেন? না, এটা আমি ওইদিকে যাব না। বেগম জিয়ার আত্মীয় স্বজন ছিল, বিএনপির অনেক নেতা সেখানে ছিলেন, 20 দলীয় জোটের নেতারা ছিলেন। দরজা বন্ধ, সেটি এসএসএফ এর কাছে চাবি থাক আর বেগম জিয়ার অফিস স্টাফদের কারো কাছে চাবি থাক, তারা তো বাইরে এসে প্রধানমন্ত্রীকে একটা সৌজন্যতা সেটি দেখাতে পারবেন। আমি সেটাও বলবো। তো স্বাভাবিক কারণে ম্যাডাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে যখন শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে শোক জানাতে গিয়েছিলেন, উনি তাৎক্ষণিকভাবে ওনাকে ধন্যবাদ জানানো বলেছেন এবং আবারও সময় মতো আসার জন্য উনি ইনভাইট করেছেন। এতে ম্যাডামের কোনো ধরনের কৃপণতা অথবা রাজনৈতিক কোনো চাল অথবা শিষ্টাচার বিবর্জিত অথবা ধর্মীয় বা সামাজিক কোনো রকম কৃপণতা, এই দোষে ওনাকে দোষী করা আমার মনে হয় সমীচীন হচ্ছে না। হ্যাঁ, এখানে বিএনপির অন্যান্য নেতারা যারা ছিলেন সবাই কিন্তু সেখানে মিলাদ চলছিল, সবাই ব্যস্ত। এখন বাইরে থেকে আসার পরে উচিত আমার বাড়িতে কেউ আসলে কলিং বেল চাপা। মানে আপনার আমার বাচ্চারা কি দেখলো যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে কোনো দরজা থেকে যে কেউ ফিরিয়ে দিতে পারে, এক। দ্বিতীয়ত যেটি দেখলো যে একটা বাড়িতে একজন মারা গেছে, তাকে সমবেদনা জানাতে গেলে কেউ তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। এ থেকে আসলে কি শিখবে বা এইখানকার সিচুয়েশনটা সাধারণ বাড়ির সাথে তুলনা করলে ঠিক হবে না। কারণ এই বাড়িটা প্রধানমন্ত্রী যাবেন এই উপলক্ষে কিন্তু সমস্ত বাড়িটা ঘেরাও ছিল, এসএসএফ ছিল, বিভিন্ন ধরনের সিকিউরিটি ইন্টেলিজেন্সের লোকজন ছিল। সুতরাং সেখানে বিএনপি অথবা বিএনপির নেতাদের অথবা চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটা আছে এদের কন্ট্রোলে কিছুই ছিল না। এমনকি পুলিশের কনস্টেবল বা অন্য ধরনের লোকজন যারা ছিল তাদের হাতেও ছিল না। সুতরাং এই অবস্থাতে এখানে এসে মাতব্বরি করার মতো বা এখানে এসে তাদের উপর কমান্ড করে বা তাদের উপর কিছু বলে এই ধরনের এসে প্রধানমন্ত্রীকে রিসিভ করার মতো সিচুয়েশন তখন কিন্তু ছিল না। আমি যেটা মনে করি সেখানে যদি ভিতরে ওদেরকে জানানো হতো, ম্যাডামের একান্ত সচিবকে অথবা যারা ছিল তাদেরকে জানালে তাদের উচিত তখন এসে এদেরকে কথা বলা, তখন দেখা যেত ওরা এসে প্রধানমন্ত্রীকে কিভাবে সম্বর্ধনা জানায়, কিভাবে সম্মান দেখায়। কিন্তু সেই সুযোগটাই তো হলো না। প্রধানমন্ত্রী যেটি আপনি বা মেজর আখতারুজ্জামান বলছেন বা ব্যারিস্টার পাটোয়ারির কাছে মনে হচ্ছে হয়তো এসএসএফ এর কাছে নিয়ন্ত্রণটা বা চাবিটা থাকতে পারে, কিন্তু সেটি কিন্তু আমরা শিমুল বিশ্বাসের কোনো বক্তব্যে বা অন্য যারা বক্তব্য রেখেছেন, মারুফ কামাল বা সাইরুল কবির, যাদেরই আমরা টেলিভিশনে কালকে বক্তব্য শুনেছি, তাদের কারো কথায় শোনা যায়নি যে এই চাবি তাদের কাছে ছিল বা তারা নিয়ে গেছেন, তাদের নিয়ন্ত্রণে ছিল। চাবি কার কাছে ছিল সে ব্যাপারে তো আমি এই ধরনের পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু এটা সঠিক। কারণ নিয়ন্ত্রণটা তো পুরোটাই আউট অফ কন্ট্রোল অফ বিএনপি। যেহেতু কন্ট্রোলে বাইরে ছিল, তালা যখন আমি মারতে পারি, আমার প্রয়োজন আমি কিন্তু তালা খুলতে পারি। খুলে আমি সরাসরি সেখানে ঢুকলে তখন দেখা যেত অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন তারা কিভাবে সম্মান দেখাতেন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী একজন ব্যক্তি নয়, আমি শেষ করি। প্রধানমন্ত্রী কিন্তু একজন ব্যক্তি নয়, শেখ হাসিনা নয়, প্রধানমন্ত্রী ইজ এন ইনস্টিটিউশন। সুতরাং একটা ইনস্টিটিউশনকে ইনস্টিটিউশনের মতোই কিন্তু যেতে হবে, কথা বলতে হবে, বসতে হবে, সম্মান দেখাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলতে হবে অথবা স্যার বলতে হবে, আমি যেই হই না কেন। প্রধানমন্ত্রীকে এর মানে ইট ডাজন্ট মিন অনলি দি শেখ হাসিনা, ইট ইজ দ্য প্রধানমন্ত্রী অফ দি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, উনি সকলের প্রধানমন্ত্রী, উনি আওয়ামী লীগেরও প্রধানমন্ত্রী, উনি বিএনপিরও প্রধানমন্ত্রী। এটা না মানা পর্যন্ত। ধন্যবাদ, আবার শুনবো আপনার কথা। মেজর আখতারুজ্জামান, খুব সংক্ষেপে কি কোনো কিছু বলবার আছে? 30 সেকেন্ডে যদি না, আমি কথাটা বলতে চাচ্ছেন যে শিমুল বিশ্বাস কি বললো না বললো, আসলে ব্যাপারটা হয়ে গেছে কি, ম্যাডাম তো অসুস্থ ছিলেন, জানতেই পাচ্ছেন যে উনি জানতেন না যে উনি আসবে কি জানবে না। এখন বিষয়টা হয়েছে যে আপনার প্রধানমন্ত্রী যখন গেলেন, তাকে যখন করলো, তো এখানে হয়ে গেছে যে মানে বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। এখানে আমরা দেখা গেল যে পার্সোনাল স্টাফেরাই লিড নিয়ে নিছেন। আপনি দেখেন যে পত্রপত্রিকায় দেখলাম বা টেলিভিশনে দেখলাম, সঙ্গে সঙ্গে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর পলিটিক্যাল অ্যাডভাইজার না কি আছেন, উনিও বলতেছেন যে শিষ্টাচার বহির্ভূত। এখন উনি রাজনৈতিক তথ্য উপদেষ্টা বলছেন শিষ্টাচার, তথ্য উপদেষ্টা, উনি তো ইনফরমেশন দেবেন। উনি এখানে কি বলতে পারেন? না, বলতে তো অনেকে অনেক কিছু পারেন, পারলে দিয়েই হয়। শিষ্টাচার বহির্ভূত বলে কোনো জিনিস আপনাদের সাইড থেকে যারা বলেছেন তাদের চাইতে উনি কোনো অবস্থাতেই মর্যাদার দিক থেকে কম নন। আমি দুই সাইড কি বললাম, যে বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, বুঝছেন না? এখন রাজনৈতিক শিষ্টাচার ওনারা শিখাবেন, বুঝছেন না, যারা চাকরি করেন। উনি কি বলেন মিস্টার তাজুল ইসলাম? জি, আমি তো আসলে এই বিষয়টা কম কথা বলতে চেয়েছিলাম, কিন্তু গড়ে ফিরে আমার মনে হয় যেন একই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টা। আমি তারপরেও আমি শালীনতার অথবা আমি আমার ব্যক্তিগত রুচিবোধের ভিতরে থেকে কথা বলার চেষ্টা করব, সেটি সঙ্গত সকলের জন্য। জি, আমি
এখানে আসলে বিষয়টা আখতারুজ্জামান, মেজর আখতারুজ্জামান, আমি ওনাকে ব্যক্তিগতভাবে, আমাদের সম্পর্ক অনেক ভালো এবং ওনাকে আমি ব্যক্তিগতভাবে অনেক সম্মান করি। উনি যে কথাটা বলেছেন যে ধর্মীয়ভাবে সামাজিকভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে হয়তো চিন্তা করে ওনারা হয়তো সেখানে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আর বিএনপির পক্ষ থেকে রাজনৈতিকভাবে চিন্তা করা হয়েছে। যে এভাবে চিন্তা করা হয়েছে যে আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীর কারণে ওনারা আজকে মানে এরকম বেগম জিয়া এই তার অফিসে আছেন। ইট ইজ নট তার রেসিডেন্স, এটা তার নিজের বাসভবন নয়, ওনার অফিস। তো 18 দিনের কথা বলা হয়েছে। আমরা একটা সময় দেখেছি যে সেখানে বিতর্কিত বক্তব্য ছিল যে ওনাকে কি আটক করে রাখা হয়েছে, অবরুদ্ধ করে রাখা হয়েছে, নাকি উনি ওপেন আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে না, ওনার কোথাও যেতে, বাসায় যেতে কোনো অসুবিধা নেই, উনি ইচ্ছে করলে বাসায় যেতে পারেন। এরপরে যখন নাকি সমস্ত পুলিশ ফোর্স সব অপসারণ করে নেওয়া হয়েছে অনেকদিন পরে, কিন্তু সেটি আমি সরকার থেকে বলা হয়েছে তখন সরকার ঠিক বলেনি। আমি ঠিক, হ্যাঁ, আমি এটা দাবি করছি না যে সরকারের পক্ষ থেকে সঠিক বলছে, কিন্তু আপনি যদি বলেন যে আজকে এরপরে যখন নাকি সমস্ত পুলিশ ফোর্স অপসারণ করার পর দিয়ে আপনারা সহ গোটা জাতি নিশ্চিত হয়েছে না উনি অবরুদ্ধ নয়। এখন আগে যে সময়টাকে অবরুদ্ধ বলা হয়েছে, কিন্তু পরবর্তীতেও যখন নাকি অবরুদ্ধ নয়, যখন নাকি প্রমাণিত হয়েছে, তখনও কিন্তু উনি ওনার প্রমাণিত হয়নি, তখন থেকে ওটা তুলে নেওয়া হয়েছে, তখন আর অবরুদ্ধ নন। আচ্ছা, তুলে নেওয়ার পরও কিন্তু এর মানে প্রমাণিত হয় না যিনি অবরুদ্ধ ছিলেন না, অবরুদ্ধ ছিলেন, এখন অবরুদ্ধ নেই। সাহেব এই বিতর্কে যাব না, তবে বিষয়টা হলো যে কি উনি কিন্তু ওনার এই কার্যালয় অফিস থেকে কিন্তু উনি আর বাসায় যাননি। তো তাইলে ওনাকে যে আগে থেকে আটক করে রাখা হয়েছে, এটাকে আমি কিভাবে আমি কি করে মনে করব, আমি কেন মনে করব? তাইলে উনি এখানে থাকতে চান, উনি এখানে থাকতে চেয়েছেন এবং উনি প্রথম থেকে এখানে থাকতে চেয়েছেন। এখন যদি বাহির থেকে যদি কর্ডন করা কিছু থেকে থাকে সেটা ভিন্ন জিনিস, অর্থাৎ উনি অবরুদ্ধ ছিলেন বলে যে নয়, যে কথাটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনি এখানে কি করে খণ্ডন করবেন, কারণ তাহলে আপনাকে মুক্ত করে দেওয়ার পরে দিয়ে তো আপনি যাচ্ছেন না। অর্থ হলো যে আপনি এখানে থাকতে চেয়েছেন, প্রথম থেকে আপনি প্রস্তুতি নিয়ে এখানে ছিলেন, সরকারের পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে। হাউবার আমি এই বিষয়টাতে আমি খুব বিতর্ক করতে চাই না। একটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী এখানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বিকালবেলায় এবং ওনাদেরকে জানানো হয়েছে, ওনার কার্যালয়কে জানানো হয়েছে। জানানোর পরে সেখানে এসএসএফ সহ অন্যান্য সিকিউরিটি ফোর্সরা সেখানে গেছে এবং 1.5 ঘন্টা পরে রাত্রি 8টা বাজে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন এবং এর আগ পর্যন্ত ওনারা কেউ জানেন না। এই কথাটা যদি বলে তাহলে খুব হাস্যকর হবে। এখন এটা খুবই অশালীন এবং খুবই আমার মনে হয় আপত্তিকর বলে মনে হবে যে ওনারা প্রমাণ করতে চেয়েছেন যে শেখ হাসিনা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কত অসহায়, যে আপনাকে আমি আমার ঘরের দরজাতে ঢুকতে দিই নাই। আর সাবি এসএসএফ এর কাছে ছিল, এই কথাটা একেবারেই ঠিক না। ওনার বাসার সাবি ওনাদের কাছে ছিলেন, এসএসএফ এর কাছে ওনাদের সাবি থাকবে কেন? এসএসএফ তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আসছেন। তো এই কথাগুলো একেবারে আগে থেকে আসলে কোনো বাড়ির ভিতরে ছিলেন না। প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা আমরা যতটুকু জানি, আমি জানি যে কয় স্তর বিশিষ্ট, তাতে তো প্রধানমন্ত্রী যেখানে যাবেন সেটির পুরো কন্ট্রোল কিন্তু এসএসএফ এর হাতে থাকার কথা। স্বাভাবিক, আমি বলছি সেটাই বাস্তবতা, কিন্তু ঘটনার যে এই কথাগুলো একেবারেই ঠিক না। রাজনৈতিক সুবিধা আদায় করার জন্য ওনারা হয়তো রাজনৈতিক জনগণকে দেখাই দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীকে এভাবে অপমান করতে পারি। মিস্টার ইসলাম, আপনি একজন সংসদ সদস্য এবং সরকারের সঙ্গে অনেকদিন ধরে আছেন, সরকারি ক্রিয়াকর্ম আপনি মেজর আখতারুজ্জামান সাবেক সংসদ সদস্য, আপনারা খুব ভালো জানেন। আমি জানতে চাচ্ছি যে প্রধানমন্ত্রী যেহেতু ওই ভবনে ঢুকবার কথা, বেগম জিয়ার সঙ্গে তার দেখা করতে হলে তো ওই ভবনেই ঢুকতে হবে, তো ওই ভবন তো নিশ্চয়ই রেকি করা আছে এসএসএফ এর, না করে তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী ওখানে যাবার কথা নয়। না, উনি ওই বাসার ভিতরে তো আপনার বাসাতে তো আপনি ঢুকতে পারমিশন দিতে হবে। না, কিন্তু আমি দেখেছি অন্য অনেক বাসায় প্রধানমন্ত্রী গেছেন সেই ভবনগুলোতে, কিন্তু এই কথাগুলো একেবারে আমার মনে হয় যুক্তিহীন বক্তব্য। না, যুক্তি না, জানার জন্য এখানে তো বাস্তবতা এটা যে উনি সেখানে গেছেন এবং যাওয়ার পরে ওনাদেরকে জানিয়ে যাওয়া হয়েছে, ওনাদেরকে বলে যাওয়া হয়েছে এবং না বলে কোথাও ওখানে যাওয়া হয়নি। যদি ওনারা যদি বলতেন যে পরে আসেন, যাক, আমি এই বিতর্কগুলো নিয়ে আমার মনে হয় এটা বাস্তবতা গোটা জাতি দেখেছে এবং গোটা জাতি দেখেছে এবং সবাই জানে। আমি এখানে একটি কথা বলি যে আওয়ামী লীগের সাথে জনগণ নাই,
তো তাইলে জনগণ বিএনপির সাথে আছে। আমরা বলি এটা আপনাদের আমি মিত্র বলছে, আমার মিত্র বলে আমি জানি না। বিএনপির সঙ্গে নাই বলে পরে আওয়ামী লীগ এটা বলেছে। আমরা বলি নাই। মেজর আক্তার জামান, আমি তো আমি আপনাকে বলি নাই, শত্রু আমি বলি বলি না। নাই, স্যার। আপনি ওনাকে মিত্র বানাইলেন, আপনি কি আমার শত্রু হয়ে গেলেন? না, ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আমি কাউকে শত্রু বলি নাই এখানে। আমি কিন্তু কাউকে মিত্র বলতেছি। আমি আপনারা তিনজনে বলেছেন, এবং তিনজনের পরে যেহেতু জিল্লুল সাহেব আমাকে বলছেন বলার জন্য, সঙ্গত শুরু কারণে আপনি আমাকে করেছেন, বলতে হবে। আমরা পরে বলছি, জি, কিন্তু জি। জনগণ না, যে না। আপনার সঙ্গে নাই কথা আমি বলি নাই ভাইয়া। আপনি আমি বলেন মনে না, করি thank you। জনগণ আপনার জি, সঙ্গে আমার সঙ্গে আপনার- আছে। এই আমাদের 5% হইলো আছে, 5% হইলো আছে আপনার আপনার সাথে। এই বক্তব্যের সাথে আমার বক্তব্যের সাথে 5 জানুয়ারি নির্বাচনে 5% ভোট ছিল, সেই 5% এটা আছে হলো আপনার যে সাথে। আপনার দৃষ্টিতে আমি নিজে নির্বাচন করেছি, 1,62,000 ভোট আমি পেয়েছি। আমার প্রতিটি ভোট কেন্দ্রের ভিডিও করে আমি রাখা আছে, আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো কি পরিমাণ কিউ ছিল। তো এই কথাগুলো বিতর্ক বিভিন্ন জায়গায় করা যাবে। আর নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী সেখানে ভোট পড়েছে 42%। জি। আর ব্র্যান্ডিং এর কথা বলা হয়েছে যে বাংলাদেশকে কিভাবে ব্র্যান্ডিং করে। তো বাংলাদেশকে বিএনপি যখন আবার ইন্টারাপ্ট করছি, আমরা কিন্তু বলি না ব্র্যান্ডিং কথা। আমি তো- যা বলছেন আপনি মিত্র বলছেন, আপনাকে counter আপনার করছি না। মিত্র, আপনার সঙ্গে লোক, আপনার সামনে না, না, না। আপনি বলছেন একসাথে বসবাস করে এইখানে এইখানে থাকেন। ইকোনমিস্টকে উদ্ধৃত করে। না, 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 আমি এর মানে আচ্ছা, এটা দায় করে উনি আল জাজিরা ইকোনমিস্টকে উদ্ধৃত করেছেন। আল জাজিরার কথাটারই উত্তর আমি Economist দিচ্ছি। বলেছেন, আমার জি। মিত্র- মিত্রকে দেন, মিত্রকে দেন, আমাদের ঠিক আছে, কেন? আমি আমার মিত্রকে দিচ্ছি, আর আপনাকে আমি শত্রু বলতে পারছি না বলে আমি দুঃখিত। আপনাকে যে আমি শত্রু বলতে পারছি না, শুকরিয়া। এই জন্য আমি দুঃখিত। তবে এখানে বিষয়টা হলো কি, যখন নাকি স্পেকটা সোয়েটার ফ্যাক্টরি যখন নাকি দোষে পড়ে মাটির নিচে চলে যায়, এবং ওই শ্রমিকদেরকে যখন উদ্ধার করা হয়নি, এবং এই শ্রমিকদের এই বিষয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতার বাইরে থাকাকালীন সময়ে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে এটা নিয়ে কিন্তু মার্কেটিং করে নাই যে বাংলাদেশের অবস্থাটা এরকম। আবার যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতাতে, যখন নাকি রানা প্লাজা সহ এই দুই একটা গার্মেন্টসে যখন নাকি দুঃখজনক ঘটনা ঘটলো, তখন আমরা দেখছি অস্ট্রেলিয়ার রাস্তাতে প্রজেক্টর দিয়ে এগুলো দেখিয়ে আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য না করার জন্য অনেক রকমই প্রচারণা চালানো হয়েছে। এবং এখনো কোনো একটা সময় পেলে, সুযোগ পেলে গোটা সিনারিগুলো দেখানো হয়। আমরা যখন নাকি যদি আজকে থেকে 20-50 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম বিল্ডিং ধসে পড়ে যখন নাকি এরকম শিল্প কারখানাতে মানুষ মারা গেছে, সেগুলো কিন্তু একটা ছবিও কোথায় সংরক্ষণ করতে তারা সুযোগ দেন নাই। আবার আমাদের এগুলাই রক্তমাখা আপনার পোশাক পরা যাবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় আপনাদের ডেমনস্ট্রেশন করতেও আমরা দেখেছি। তো এই ব্র্যান্ডিংটা আমাদের কিভাবে হয়? আবার বাংলাদেশ সম্বন্ধে ব্র্যান্ডিং যখন যাদের যেভাবে দরকার হয়, 1974 সনে PL 480 চাল ভিক্ষা দেওয়ার জন্য যেটা পাঠাইছিল, সেটা যখন নাকি ফেরত নিয়ে এখানে দুর্ভিক্ষ লাগানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকের এই সময় কেউ আর, আমি 74 সালে বিএনপি ছিল। আমরা কি এভাবে কথা বলবো? না না, উনি শেষ করুন। আপনি শুধুমাত্র বিএনপিকে কাউন্টার করার জন্য তো এখানে আপনি আসেন নাই মনে হয়। আমরা তো আমার মনে হয় কিছুটা জাতির উদ্দেশ্যে কথা বলবো, দেশের জন্য কিছু কথা বলবো। আপনি শুধুমাত্র বিএনপিকে জিতানোর জন্য এখানে আসলে তাইলে আমার মনে হয় বিতর্কটা আমরা ভিন্নভাবে যাই। আপনি শুধুমাত্র বিএনপিকে আপনি জিতানোর জন্য, বিএনপি ক্ষমতায় আসিল কিনা, বিএনপি ক্ষমতায় যাওয়া কখন দরকার এবং আগামী দিন যেতে হবে, এটার জন্য একটা প্ল্যাটফর্ম আপনারা চাচ্ছেন। তো আমরা এই কথাটাই বলবো যে আসলে বিএনপি চাচ্ছে যে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতার থেকে চলে যাক এবং ওনারা ক্ষমতায় বসে যাক। এখন এই বসে যাওয়ার জন্য মানুষ মেরে আপনারা মনে করেন যে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন, আমি মনে করি যদি আপনি যেহেতু আপনাকে বলতেছেন, তাইলে আমি এইভাবে বলবো, তাইলে এটা কিন্তু সরকার হতে দেবে না। এবং এদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতার থেকে সরে যাওয়ার জন্য এই কর্মকাণ্ডগুলোকে অনুমোদন করেন, আমি এটা বিশ্বাস করি। মিস্টার ইসলাম আবার আসবো আপনার কাছে। অতএব আপনি যেভাবে বলেন না কেন, ইন্টারন্যাশনালি কারা কিভাবে অনেকেই অনেক রকম ব্র্যান্ডিং এ করে আমাদেরকে। আমাদের যখন খাদ্য থাকে না, তখন তারা আমাদেরকে ভিক্ষুক হিসাবে এবং মেসকিন হিসাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করে। তো আমরা যখন নাকি এই অবস্থাটাকে কাটিয়ে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য রপ্তানিকারক দেশ হই, আমার এখানে যখন লোডশেডিং ছাড়া আর কিছু থাকে না, তখন আমাদেরকে বলা হয় লোডশেডিং এর দেশ। তখন যখন নাকি লোডশেডিং কাটাইয়া আমরা যখন নাকি আজকে বিদ্যুতের একটা সাবলীল অবস্থায় এসেছি, তখন আর এটা নিয়ে কথা বলবেন। আমাদের ছিদ্রপথ তারা খুঁজবে, এটা আমরা জানি। এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা না করে আমি আমার দেশের
সামগ্রিক কল্যাণের জন্য, জনমানুষের উন্নতির জন্য যাহা যাহা ধন্যবাদ, করণীয় তাহা করার পথে যেভাবে ব্র্যান্ডিং করুক না কেন করুক, আমরা আমাদের দায়িত্ব মিত্র পালন করব। শক্তির কথা শুনে আসি, মিত্র শক্তির কথা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আসলে জিলুর ভাই প্রথমেই বলেছেন আধা সরকারি আধা বেসরকারি দল। এটার ৩-৪ জন মন্ত্রী আছে বলেই যে আমরা আধা সরকারি আধা বেসরকারি হব এটা বলা ঠিক না, কারণ এর বাইরেও তো আমাদের একটা বিশাল অংশ আছে, সংসদে একটা অংশ আছে, প্রত্যাহার করা এমপি ক্যান্ডিডেট একটা বিশাল অংশ আছে, ভোট ব্যাংকের প্রতিনিধিরাই সংসদে এখন কম। সব মিলায় আসলে আধা সরকারি আধা বেসরকারি বলা যাবে না, কিছুটা মিক্সড এলিমেন্ট তো হয়ে গেছে। তো সেটি নিয়ে আর কথা বলবো না। আরেকটি হচ্ছে যে আমাদের ভাই বললেন যে এখানে অবশ্যই উন্নয়ন করতে হবে, এবং আমার মনে হয় উন্নয়নে আওয়ামী লীগ কিছুটা আগিয়েছে। তো যতটা উন্নয়ন আমাদের অর্থনৈতিক এবং অন্যান্য দিকে আগিয়েছে, তার থেকে বেশি পিছিয়ে গেছে গণতন্ত্রের উন্নয়ন। তাহলে আমি যদি গণতন্ত্রকে পিছনে দিয়ে অন্য উন্নয়নগুলো বেশি আগাই, তাতে কিন্তু সেই উন্নয়নটা পৃথিবীর কোনো দেশেই সাস্টেনেবল হয় নাই। ফিলিপাইন একটা দেশ অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল, কিন্তু এক পর্যায়ে দেখা গেল তারা বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণে আজকে অলমোস্ট পৃথিবীর আলোচিত দেশের মধ্যে থেকে ফিলিপিন অলমোস্ট হারিয়ে গেছে। আমাদের শিক্ষা লাভ করা উচিত ভারত থেকে। নরেন্দ্র মোদী একজন হোল লাইফ কট্টর বিজেপি করা লোক, যাকে একসময় ইউএসএ এন্ট্রি পর্যন্ত ব্যান করে দিয়েছিল বিকজ অফ হিজ এক্সট্রাভ্যাগেন্ট টেরোরিজম কমেন্ট। আজকে উনি যখন প্রধানমন্ত্রী হলেন, আমার কাছে মনে হচ্ছে না উনি কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন, উনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন এবং ভারতের জন্য কাজ করছেন, ভারতের জনগণের জন্য কাজ করছেন। এবং উনি যেভাবে ইউএসএর সাথে রিলেশনটা বিল্ড আপ করেছেন, উনি কিন্তু ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে চলে গেছেন। আমাদের নীতি নির্ধারণী যারা আছেন তারা কেউ ব্যক্তিগত আক্রোশের উপরে উঠে দেশকে, রাষ্ট্রকে, জনগণকে ভালোবাসতে পারছে না। এই জন্য আমি বলেছি যে দুটি দল কেউই জনগণের কথা আসলে চিন্তা করছে না। একটা সময় আমার মনে হয় আসবে, হয়তো বা খুব আনফরচুনেট হবে, বাট আসবে যে জনগণ এই দুটি দলের একটি দলেরও কথা চিন্তা করবে না। এবং আমরা দেখেছি যখন দুই নেত্রীকে অ্যারেস্ট করা হলো, তখন বাংলাদেশে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি। সবার মনে রাখা। ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী। জি ভাই, বারে বারে বাস্তবতার কথা বলছে। ভাই, বাস্তবতা বড় কঠিন জিনিস, এটা আপনার এই বয়সে অবশ্যই অনুধাবন করা উচিত। আমরা কোনো ব্যক্তির কথা বলি, রাজনীতির কথা বলি, আর রাজনীতি তো সবসময় ডার্টি অ্যান্ড নেস্টি। বারাক ওবামার অডাসিটি অফ হোপ, সেই বইয়ে বারাক ওবামা নিজেই তো বলেছে, তাকে সবাই প্রশ্ন করতো, সে একটা ভালো সবুজ ছেলে ছিল, বলো তুমি এই ডার্টি অ্যান্ড নেস্টি জিনিসে কেন ঢুকছো? সো রাজনীতি ডার্টি নেস্টি এইগুলা আগের থেকে আখ্যায়িত হয়েছে, এখনো চলবে, ভবিষ্যতে চলবে। তবে রাজনীতি ছাড়া আবার আপনার কিছুই চলবে না। সুতরাং রাজনীতিতে আমাদের থাকতে হবে। ভাই যেটা বলল আমাদের ব্যারিস্টার সাহেব, যে এই বাস্তবতার নিরিখে তার আগে যেটা বললো, গণতন্ত্রের উন্নয়ন হয়নি। উন্নয়ন তো করার জন্যই আমরা সরকার গঠিত হয়েছে। সুতরাং সরকার যদি বসে থাকে, কিচ্ছুই করবে না, ডেভেলপমেন্ট ওয়ার্ক করবে না, শিক্ষার ব্যবস্থা করবে না, ব্রিজ, কালভার্ট, পাওয়ার ইত্যাদি করবে না, তাহলে তো হলো না। তো এই জন্য তো আমি করে ফেলেছি, এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট নেওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, সুশাসন কায়েম করে যদি এগুলো হয়ে থাকে, উই মাস্ট রেসপেক্ট ইট। আমরা এটাকে অনুসরণ করা উচিত, অনুকরণ করা উচিত। কিন্তু সবচেয়ে বড় ব্যত্যয় যেটা হলো গণতন্ত্রের ব্যত্যয়, আর গণতন্ত্রের ব্যত্যয় মানে হলো সুশাসনের ব্যত্যয়, আর সুশাসনের ব্যত্যয় মানে হলো আইনের শাসনের অভাব। আর যতদিন পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে, একটা দেশ উন্নতি করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস, এবং সকলেই আমার মনে হয় আপনারা এটা মানতে। এখন সোনার পাথর বাটি বা আইনের শাসন দুটি সমার্থক শব্দ। আইনটা তো একজন করে, এবং যারা সংখ্যাগরিষ্ঠ তারাই আইন বানাতে পারে, এবং তাদের কাছে আইনটা তো কোনো বিবেচ্য বিষয় নয়। তারা যে শাসনটা করে সেটা আইন শাসনই করে। কারণ এটা বুঝতে হবে যে আইন করার অধিকার, ক্ষমতা একমাত্র যারা সংখ্যাগরিষ্ঠ সংসদ তারাই করতে পারে। কারণ তারা যখন যেখানে যা কিছু করে সেটা আইনসঙ্গতই করে। কাজে এটা অনেকটা সোনার পাথর বাটির মতো। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার পাটোয়ারী সাহেব যে কথাটা বলার চেষ্টা করেছেন, উনি বলার চেষ্টা করেছেন 2-4 জন মন্ত্রী থাকলেই অংশগ্রহণ করা হয় না। আজকে কিন্তু আমরা বলি নাই যে গণতন্ত্র নাই। আজকে ভাই তাজুল ভাই, আপনার যে পার্টনার, আপনার যে সহযোগী, তারাই বলছে দেশে গণতন্ত্র নাই। তারপরে যদি আপনারা বলতে চান দেশে গণতন্ত্র আছে, তাহলে আমরা তো বিরোধিতা করবই, আমরা করে আসতেছি, করবই। কিন্তু আপনার বন্ধুরা যাদেরকে এই দুধ কলা দিয়ে পুষতেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন সুন্দর করে, তারা আজকে আপনার সঙ্গে নাই। তারা আপনার সামনে প্রকাশ্যে বলতেছে যে তারা গণতন্ত্র নাই, এবং দেশে আইনের শাসন নাই, দেশে উন্নয়ন হচ্ছে না, তারা ব্যান্ডিং করে দিচ্ছে, অনশন করবে। এখন বুঝতেই পারতেছেন ভুল পথে হাঁটলে ভালো সাথী পাবেন না। আর যদি সঠিক পথে হাঁটেন, আর আপনি যদি সঠিক পথে হাঁটেন,
আপনি মনে রাখেন যে আপনি যার সঙ্গে সম্মুখীন হবেন সে কিন্তু আপনার সমানের সমান হবে, তার কাছ থেকে আচার আচরণ ব্যবহার যাই কিছু পাবেন সমান পাবেন। আমি আপনাকে বলতে চাই এসএসএফ কে দোষারোপ করছি না, এসএসএফ এর দায়িত্ব, এটা এসএসএফ এর দায়িত্ব, সে ওখানে প্রোটেকশন প্রধানমন্ত্রী সিকিউরিটি দিবে, তার দায়িত্ব, এটা তাকে দোষারোপ করছি না আমি, অটো রেসপন্সিবিলিটি। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হয়েছে যে এখন এবং এসএসএফ কিন্তু কাউকে কেয়ার করে না, মন্ত্রীদেরও কেয়ার করে না। প্রাইম মিনিস্টারের ব্যাপারে তাদের এখন কোনো আমার ইয়ে নেই। প্রশ্ন হয়েছে যে আপনি যখন এতটুকুই আগালেন, এতটুকুই যখন আপনি আগালেন, আপনি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে গেট পর্যন্ত নিয়ে গেলেন বা প্রধানমন্ত্রী নিজে গেলেন, দেখেন ওইখানে গিয়ে কিন্তু আপনি যদি না যেতেন এটা অন্য জিনিস হতো, আপনি বলতে পারতেন, কিন্তু আপনি যখন চলেই গেলেন, আমার আপ্যায়নের জন্য অপেক্ষা করলেন না, আপনি আমার সহানুভূতি হয়ে আসলেন, আমি আবারও জোর দেবো, কথাটা ঘুরে ঘুরে আমি আবার আসবো, আপনি কিন্তু আমাকে সুযোগ দিয়েছেন। ম্যাডাম কিন্তু জানতেন না ম্যাডাম অসুস্থ, আমি বিএনপি সকল নেতা কর্মী থেকে আমি একজন কট্টর শিমুল বিশ্বাস বিরোধী মানুষ, সবাই প্রকাশ্যে জানে। আমি তার ব্যক্তিগত আলোচনাতে আমাকে বলছিলেন যে ম্যাডাম কিন্তু আপনাদের সবার সাথে বলছিল যে বসেন বসেন, আপনি তো অসুস্থ বলছেন, আপনাদের যখন নাই এই রেফারেন্সটাতে আপনি বলেন এটা বসেন বসেন, এটা তো ম্যাডাম বলেন না, না ম্যাডাম বলেছে, ম্যাডাম বলেন, ম্যাডাম বলেন, ম্যাডাম বলেন ভিতরে যখন ছিলেন আপনারা কি ম্যাডাম যখন জনসমক্ষে ম্যাডাম ডাক্তাররা এসে ওনাকে আক্তার ভাইকে মেসেজ পাঠাইছে ঠিক আছে বসতে বলেন। হ্যাঁ তাজুল ভাই, বিষয়টা হলো রাজনৈতিক, শেষ করছি, আমি তো আপনার মধ্যে আপনার উপর কথা বলতে চাই না, সে কারণে আমি আপনার কথা আপনাকে, আমরা তো জানি বাস্তবতাটা হলো যে ম্যাডাম তখন আমি আসতেছি আপনার কথাটা, সেই কথাটা হচ্ছে যে ম্যাডাম আপনাকে যে জিনিসটা বলেছে, আপনাকে যখন মেসেজটা দিয়েছেন ম্যাডাম যে কোনো ভাবে হোক আপনি মেসেজটা তো পেয়েছেন যে উনি রেডি না টু রিসিভ ইউ, তারপরে আপনি গিয়েছেন, ভালো কাজ করেছেন, আমি তো বলছিলাম খারাপ কাজ করেছেন, কিন্তু আপনি এখানে গিয়ে একটা সুযোগ আমাকে দিয়ে দিয়েছেন, আমি সুযোগটা কেন নেব না? এই যে বিএনপি নেতারা যে সুযোগটা নিয়েছেন, আমি যদি ওখানে থাকতাম আমি একটু বেশি নিতাম, এবং শুধু তাই নয়, আমি এসে বলতাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি তালাটা মেরেছিলেন, আজকে আপনি তালাটা খুলে ঢুকে দেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তালা খুলে দিব না। এইটা আমার শিমুলের সঙ্গে আমার এই অশালীনতা করা যায়, এই অশালীনতা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারি, কারণ উনি আমার প্রধানমন্ত্রী। আমি উনাকে আমি উনাকে বলতে, আমি যদি শিমুল বিষয় জায়গা হতাম আমি উনাকে এইটাই বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার বাড়িতে চলে আসছেন, আমি বিনয়ের সঙ্গে বলছি সময় নেই, আপনি আমার বাড়িতে তালা দিয়েছেন, ম্যাডামকে তালাবদ্ধ করে রেখেছেন, আজকে আপনি তালাটা খুলে আসেন, ঢুকেন, ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ। এখন শেষ রাউন্ড হাতে 1 থেকে 1.5 মিনিট প্রত্যেকের জন্য, কিন্তু যেটি এখন বলা মানে জানতে চাওয়া সেটি হচ্ছে যে অবস্থা চলছে তার পরিণতি কি, মানে কোথায় যাচ্ছে, এটি কোথায় গিয়ে শেষ হবে, কি দেখছেন আপনারা? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এখন আসলে আপনার কাছে সবার শেষে সরকারের যে 3টা অর্গান থাকে, বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, আজকে বিচার বিভাগ আইনের শাসন নাই, আমরা সবাই মোটামুটি একমত, সেটা দায়ভার অবশ্যই বিচার বিভাগ আসে, অর্থাৎ বিচার বিভাগ কিছু কিছু ক্ষেত্রে তার দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারেনি। এক্সিকিউটিভ বিভাগ এটা আইন বিভাগের সাথে একীভূত হয়ে যায় আমাদের ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, যে কারণে আর আমাদের আইন বিভাগটা এখন যেটা আছে এখানে এটা লেজিটিমেসি আছে, অবশ্যই লেজিটিমেসি আছে। বিএনপি অসংখ্যবার আইন না জেনে, সংবিধান না জেনে বলেছে এটা অবৈধ, কিন্তু এটার লেজিটিমেসিটা আমি নাম দিয়েছি ফোর্স লেজিটিমেসি, অর্থাৎ ঠিক যেভাবে আওয়ামী লীগ লেজিটিমেসি নিতে চেয়েছে ঠিক সেভাবে নিতে পেরেছে, এটা অবৈধ না কিন্তু ত্রুটিযুক্ত। তাহলে 3টা অর্গানের মধ্যে দেখা যাচ্ছে 3টি অর্গানই এখন অনেকটা অকার্যকর, তাহলে কি আমরা একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমি জানি এখানে যারা সবাই আছেন জাতীয় পার্টিকে নিয়ে অনেক ইঙ্গিতভাই কথা বলেছেন, জাতীয় পার্টির সময় কি এই 3টা অঙ্গ অকার্যকর ছিল? এই 3টা অঙ্গ অকার্যকর হয়েছে গত 24 বছরের কনজিকিউটিভ ক্ষমতা দখলের এবং ক্ষমতায় থাকার লড়াইয়ে, যার জন্য বিএনপি এবং আওয়ামী লীগ এক্সক্লুসিভলি দায়ী। নেক্সট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় ঐক্যের ডাক দিতে হবে এবং সেখানে তাকে সঠিক নির্দেশনা দিতে হবে। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মুনসিফ আলী। জি, আমি ব্যারিস্টার সাহেবের সাথে একমত। যতদিন পর্যন্ত এই আমাদের এই যে মন মানসিকতা পরিবর্তন না হয়, দেশ বাংলাদেশ, আমি এই দেশের নাগরিক, আমি একজন সুনাগরিক, আমি দেশপ্রেমিক এবং আমি সকলের প্রধানমন্ত্রী অথবা সকলের মন্ত্রী, আমি সকলের জন্য সেবামূলক কাজ করব। আমি ঘোষণা দিয়ে কিলিংয়ের কথা বলবো না, এই করবো। আমার তো আমি যদি অফিসে না যাই,
ডিউটিতে না যাই তাহলে অবশ্যই আমাকে অ্যাবসেন্ট মার্ক করা হবে, সেখানে হয়তো আমার বেতনও করতে হবে। কিন্তু প্রশাসনে কিছু কিছু লোকজন যখন একের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে গলার ল্যাঙ্গুয়েজে যখন এইসব কথাবার্তা বলে, শুটের সাইড মন্ত্রীরা যখন বলে, তখন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য অসম্ভব রকম একটা খারাপ মেসেজ চলে যায়। এবং এগুলো মনে করবেন না এমনিতে বসে আছি, দিজ আর অল রেকর্ডেড, সময় মতো কিন্তু এই রেকর্ডগুলো আবার বাজবে, তখন কি উত্তর দিবেন? এবং বাংলাদেশ এই রেকর্ডের মধ্যেই থাকবে সারা। এই জন্য এই ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হওয়ার আগে, এই অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যুর আগে আমাদের উচিত দেশপ্রেমের চেতনা নিয়ে আমাদের কাজ করে দেশ। আমি যেটা শুরু করতে চাই, শেষ কনক্লুড করতে চাই, সেটা ডার্টি আর নেস্টি পলিটিক্স আমাদের করতেই হবে। এটা আপনি যতই ডার্টি বলেন, নেস্টি বলেন, একটি রাষ্ট্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আমাদেরকে সেটা করতে হবে। আর বেস্ট সাহেব যেটা বললেন, পার্থক্যটা এরশাদ আমলে এখন আমলে হলো, এখন বিচার বিভাগ, আইন বিভাগের অধীনে নির্বাহী বিভাগ আছে, যেটা নিয়ন্ত্রিত হচ্ছে আইন বিভাগ দ্বারা। আপনাদের সময়, ওই সময় তিনোটার একটাও ছিল না, সবগুলাই ছিল সেই আলোচনা। নেক্সট বিষয়টা খুবই পরিষ্কার, আমাদেরকে লিগ খেলার দিন সময় চলে গেছে, এখন আমাদের সামনে নকআউট গেম খেলতে হবে। রাজনীতিতে দুই পক্ষ কখনোই জয়লাভ করে না, যখনই দুই পক্ষ জয়লাভ করে তখনই জনগণের ভোগান্তি বাড়ে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে জিতবে কে হারবে, এই যতক্ষণ সিদ্ধান্ত না হবে, এবং সেটা ডু অর ডাই, এই সিচুয়েশনের মধ্যে এটা ডু অর ডাই প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে দেয়ার ক্যানট বি টু চ্যাম্পিয়ন্স, দেয়ার হ্যাজ টু বি ওয়ান চ্যাম্পিয়ন। এখানে দৌড়ে করে হন, ল্যাং মেরে হন, ফাউল করে হন, কৃতিত্ব দিয়ে হন, একজনকে ফার্স্ট হতে হবে। শুনেন, এখানে অতীতে কোন একজন ফার্স্ট হবে, কিন্তু সেকেন্ড যে সেও তো কম শক্তিশালী না। সেকেন্ড কত শক্তিশালী সেটা দেখার বিষয় নয়, সে যত গণতন্ত্র, সে যত শক্তিশালী থাকবে, গণতন্ত্র তত শক্তিশালী। রাষ্ট্র পরিচালনায় সেকেন্ডের কোনো অবস্থান থাকে না, সেকেন্ডের গণতন্ত্রে থাকে, গণতন্ত্র থাকে না, গণতন্ত্র থাকে না। গণতন্ত্রে কেউ জিজ্ঞাসা করে না আজকে মোদী সাহেব নরসিংহ ইয়াকে আমাকে এক রাউন্ডে বাদ দিয়েছেন, এক রাউন্ডে বাদ দিয়েছেন। না, একদমই না, একদমই না, বাদ দেন। আপনি পার্লামেন্টারি সিস্টেম আপনি দেখেন, অপোজিশনকে কেউ জিজ্ঞাসা করে না, তারা চিৎকার করে, তারা চিৎকার করে। আজকে দেখেন ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে আদালতের কাজ করতে হবে। নেক্সট কি মানে সমাধান কিভাবে? সমাধান হচ্ছে এই যে চলমান আন্দোলন অব্যাহত থাকবে, এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, সেটা চলতে দিবে না নিয়ন্ত্রণ করবে। যদি সরকার চলতে দেয় তো জনগণের ভোগান্তি বাড়বে, আর যদি সরকারের মাজায় জোর থাকে তাহলে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে, এর বিকল্প আপনার কাছে কিছু নাই। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ইউ হ্যাভ টু সে গুড বাই। জি, অনেক ধন্যবাদ। আমি প্রথম কথা হচ্ছে যে কোনো রাউন্ড বাদ দেওয়া হয়নি, সময় আপনি প্রত্যেকে যা পেয়েছে তার থেকে কম পাননি, আমি টালিয়ে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ জিল্লুর সাহেব। আপনি আমাদের মেজর আক্তার সাহেব সহ আমাদের অন্যান্য আলোচক বিন্দু সংখ্যাগরিষ্ঠতার কথা বলতে গিয়ে বলেছেন যে সংখ্যাগরিষ্ঠতায় আইন তৈরি করে। তো সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট মেম্বাররা কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রিপ্রেজেন্টেশন করে। অতএব সঙ্গত কারণে ডেমোক্রেসির কথা যদি আমরা বলি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বললে কিন্তু তাহলে আমাকে এই বিষয়টাতে বিতর্ক করার কোনো সুযোগ আমার হাতে নেই। জি, আপনি আমার সাথে আছেন, ধন্যবাদ আপনাকে। এখানে আমি গণতন্ত্রের কথা বলি, আমি এর আগে কি হতে যাচ্ছে কি হবে সেটা একটু বলেন, আমরা সময় নেই। আমি এই কথাটা এর সাথে বলি, আমি কিছুদিন আগে চায়নাতে কমিউনিস্ট পার্টির একটা ইনভাইটেশনে গিয়েছিলাম। তো সেখানে ওদের একজন ভাইস চেয়ারম্যান মিস্টার এর সাথে মিটিং করতে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে মিস্টার ইসলাম, হোয়াট ইজ ডেমোক্রেসি? আওয়ার ডেমোক্রেসি ইজ ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল। দিস ইজ দ্য ডেমোক্রেসি। ওর তো ডেমোক্রেসি না, নো, কমিউনিস্ট। দে লাইক টু সে, হু টোল্ড ইউ? এখন আপনি তো ডেমোক্রেসি আর অটোক্রেসি আর হিপোক্রেসি কোনোটাই আপনি চান না। আপনি চান কি, আমি শান্তিতে থাকতে চাই, খেয়ে পরে বাঁচতে চাই, আমার জীবন চলার সমস্ত উপযোগী যে সমস্ত উপকরণের দরকার সেগুলা সহজলভ্য আমার কাছে হোক। দিস ইজ দ্য কমন ডিজায়ার অফ দ্য পিপল। আমি শারীরিক এবং মানসিক, এবং মানসিকটা তখনই আসবে যদি বাহ্যিক সমস্ত আমার আজকে যখন বোম মারা হয় তখন এটাকে যদি আপনি যদি মনে করেন পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার পর দিয়ে এটাকে যদি ডেমোক্রেসি বলেন, তাহলে এই ডেমোক্রেসি আমার মনে হয় এই দেশে কোনো লোক চায় না, পৃথিবীর কোনো দেশে চায় কিনা। আর আমরা যে সমস্ত ডেমোক্রেটিক কান্ট্রি, আমি আর কোনো বিতর্কে যাওয়ার সময় নেই। এখানে ডেমোক্রেটিক কান্ট্রির কথা বলা হয়েছে। ডেমোক্রেটিক কান্ট্রি পৃথিবীতে
আপনার যে সমস্ত গুলাতে আপনার এই সমস্ত এনআরসি হয়েছে সেই সমস্ত দেশগুলোতে ডেমোক্রেসি ফেল করেছে। আর যে সমস্ত দেশে আপনার মডেল অফ দ্য ডেমোক্রেসি ইজ ডিফারেন্সিয়েটেড in each and every country. আপনি মনে Singapore is not following the British model of the democracy. America is not following the other model. So we have our own model এবং আমি মনে করি এই মডেলে আপনার সাথে আমি একটা কথা বলি, এই মডেলটা হলো দেশ জাতি মানুষের সামগ্রিক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের যে স্বপ্ন দেখে আমরা স্বাধীনতা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বাধীন দেশে সেই মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 একবার আমন্ত্রণ রইল। সম্মানিত আলোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী, মেজর আখতারুজ্জামান এবং মিস্টার মোহাম্মদ আজল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনার চারজনকেই। দর্শক মণ্ডলী, এটি অনস্বীকার্য যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন, বাংলাদেশে যে সংকট এখন চলছে এটি রাজনৈতিক সংকট, এর সমাধান রাজনৈতিকভাবে হতে হবে এবং এটিও মোটামুটি নিশ্চিত যে এর সমাধান করবার জন্য আমাদের রাজনীতিকরা প্রস্তুত নন অথবা তাদের সে যোগ্যতা আছে কিনা সেটিও এখন ভেবে দেখা দরকার। সমাধান করবার জন্য নাগরিক সমাজকে, নাগরিকদের, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং যেহেতু আমরা গণতন্ত্র রাখতে চাই, যেভাবেই আছে টিকিয়ে রাখতে চাই, তাকে আরো শক্তিশালী করতে চাই, রাজনীতিবিদদের উপরে প্রবল একটা চাপ প্রয়োগ করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।